আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমি কিছু দুইটা অর্ডারের জিনিস শেয়ার করব। তার মধ্যে একটা হচ্ছে যে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে যে সিরাতের নতুন কার সিট। সিরাতের বাবা এগুলো অর্ডার করেছে যে আমি জানতামই না। তো হঠাৎ করে দরজা খুলে দেখি যে পার্সেল দুটো বাইরে। তো এগুলোকে ভিতরে নিয়ে আসলাম। আর হচ্ছে যে এয়ার ফ্রায়ারটা দেখে আমি তো মহা খুশি। আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ এরকম এয়ার ফ্রায়ার আসলে লাগে টুকটাক আর কি বাসায় কিছু তৈরি করার জন্য এরকম দরকার হয়। তো এয়ার ফ্রায়ারটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো ছিল। আর এই এয়ার ফ্রায়ারটার ভিতরে হোল চিকেন আর কি গ্রিল করা যাবে। ওর বাবা হচ্ছে যে কয়েকদিন আগে আমাকে দেখিয়েছিল যে এটা কিনবে, এরকম একটা এয়ার ফ্রায়ার কিনতে চায়, একদম পুরো হোল চিকেন যেরকম আর কি গ্রিল করতে পারেন যেন এরকম একটা এয়ার ফ্রায়ার কিনতে চায়। তো ফাইনালি উনি এটা অর্ডার করেছেন আর এটা চলেও এসছে। যাই হোক, এখানে হচ্ছে যে সিরাতের কারসিটও চলে এসছে। কারসিটা হচ্ছে যে গ্রাকো ব্র্যান্ডের ওর স্ট্রলারও আমরা ইউজ করছি। আর এখানে কারসিটটাও এই ব্র্যান্ডেরই অর্ডার করেছেন উনি। এটা সব রকমই করা যায়, ফোল্ডও করা যায়, পিছনের দিকেও ঘোরানো যায়, সামনের দিকেও ঘোরানো যায় ফরএভার। আর এখানে হচ্ছে যে এয়ার ফ্রায়ারটা এটার উপর রেখে দেখছিলাম যে কেমন লাগে, কিন্তু দেখছি যে না, এটা একটু বেশি হিবিজিবি হয়ে যায় আর বেশি বড়, কীরকম একটা হিবিজিবি লাগছিল। তো আপাতত এখানে রেখেছি। এটা হচ্ছে যে চিন্তা আছে যেটাকে স্টোর রুমে রেখে দিব, যখন দরকার হবে তখন বের করে ইউজ করব, কারণ এখানে জায়গা হবে না, শুধু কেমন যেন দেখা যাচ্ছিল। তো যাই হোক, আপাতত এমনিতেই রেখেছি। আর স্টোর রুমের জন্য একটা হচ্ছে যে ড্রয়ার কি একটা তাকের মতো করে অর্ডার করেছি, যেন জিনিসপত্র রাখতে পারি ওইখানে। তো এটা আসলে তখন আর কি ওখানে ওইটা সেট করে ফেলবো। তো আমি এখানে হচ্ছে যে রান্নাবান্না করছি। আর সিরাতের হচ্ছে যে প্রচণ্ড জ্বর এসেছে, হঠাৎ করে আসলে জ্বর চলে এসেছিল ওর। আর ওর এত শরীর খারাপ, পুরো দুর্বল হয়ে গিয়েছে একদম। তো ওকে নিয়ে হচ্ছে যে একদিন বের হয়েছিলাম আমরা। এরপরে বাসায় এসে যখন রাতে দেখি যে ওর হঠাৎ করে জ্বর চলে এসছে, মনে হচ্ছিল যে এটা ভাইরাসের জন্যই হবে। তারপরও দেখি আজকে রাতটা যদি জ্বর কমে, তো আলহামদুলিল্লাহ কমলো, না তো ওকে ডাক্তার দেখাবো। এয়ার ফ্রায়ার আর কারসিট এক সাইডে রেখে সিরাতকে ঘুম পাড়িয়ে আসছি। তো এখন চলে আসলাম রান্নাবান্না করে নিব। আজকে আমি প্রথমবারের মতো চিকেন রেজালা করছি, আর হচ্ছে যে পোলাও রান্না করব, আর হচ্ছে যে চিংড়ি মাছ এমনিতে হচ্ছে যে ভাজি করব আর কি। তো আমি আসলে এটাকে চিকেন রেজালা বলবো নাকি হচ্ছে যে রোস্ট বা কোরমা বলবো আমি জানি না। আমার কাছে মনে হয় যে চিকেন রেজালা, কোরমা, রোস্ট এগুলো প্রায় একই। তা আমি এটা ইউটিউবের একটা রেসিপি দেখে আর কি রান্না করছি। তো এখানে এটা চিকেন রেজালাই ছিল, তো আমি এটাকে চিকেন রেজালাই বলছি। প্রথমে হচ্ছে যে আমি চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে আমি উঠিয়ে যে তেলে চিকেনগুলো ভাজি করেছি ওই তেলে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিলেও কিন্তু এটার মধ্যে ভালো লাগবে খেতে। আমি পেঁয়াজ বাটাটা দিইনি, আমি শুধু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর একটুখানি হচ্ছে যে ঘি দিয়ে দিয়েছি স্বাদের জন্য, ঘি দিলেও কিন্তু খেতে মজা হয়। একটুখানি ঘি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে একটু হচ্ছে যে নাড়াচাড়া করে নিয়েছি, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি। গুঁড়া মশলার মধ্যে আমি শুধু হলুদটা দিইনি, আর নয়তো এখানে আমি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে যে মরিচ গুঁড়োটা দিয়েছি, লাল মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে কোনো পানি দিইনি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার উপর আমি কিছুটা হচ্ছে যে চিনি ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা তাহলে একটু ক্রিস্পি থাকবে। আর পেঁয়াজ বেরেস্তাটাকে আমি হচ্ছে যে টক দই আর এখানে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিব। আমার এখানে ফ্রোজেন কিছু কাঠবাদাম ব্লেন্ড করা ছিল। এখন আমি সবগুলোকে ব্লেন্ড করে চিকেনের মধ্যে দিয়ে দিব। চিকেনটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এটার সাথে এই বেরেস্তা, টক দই আর হচ্ছে যে বাদাম বাটার পেস্ট একসাথে দিয়ে দিব ব্লেন্ড করে। দিয়ে আমি এখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে একটু দুধ দিয়ে চারপাশটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার হচ্ছে যে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি দিইনি, শুধু হচ্ছে যে দুধই দিয়েছি। সেই সাথে স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম।
আর সেই সাথে হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে, ঢাকনার আমি দিচ্ছি না, এভাবেই হচ্ছে যে নাড়াচাড়া করে রেখে দিব। নাড়াচাড়া করে এভাবেই রেখে দিয়েছি। এর মধ্যে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। সেই সাথে এদিকে হচ্ছে যে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি। আর হচ্ছে যে আমি চিংড়ির উপরে পেঁয়াজ মরিচ দিয়েও একটু দু পেঁয়াজের মতো করে নিয়েছি, আর পোলাও করে নিয়েছি। আর এখানে আমি আসলে ওইভাবে সব কিছু ভালো মতো দেখাতে পারিনি। চিকেনের আর কি চারপাশে সব কিছু লেগে আছে। আমি ভেবেছিলাম এটা বাটিতে উঠিয়ে একসাথে পরিবেশন করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে ওরকমভাবে হয়নি। রান্নাবান্না শেষ করতে সিরাত উঠে গিয়েছিল, তো আমি রান্না সব কিছু শেষ করে ওরকমভাবেই রেখে সিরাতের কাছে চলে এসেছি। কি ওর জ্বরটা আসলে বেশি বেড়ে গিয়েছিল, তো আমি ওকে এর জন্য হচ্ছে যে রুমাল একটা হালকা ভিজিয়ে, পুরো ঠান্ডা না কিন্তু কুসুম গরম পানি থেকে একটু কম আর কি, পুরো ঠান্ডা পানি না, তো রুমালটাকে পানির মধ্যে ভিজিয়ে বারবার হচ্ছে যে ওর শরীরটা মুছে দিচ্ছিলাম, মুখটুক সব কিছু হাত পা মুছে দিচ্ছিলাম বারবার। এরকম করলে আসলে ভালোও লাগে। আমরা বড়রাও তো মাঝে মাঝে জ্বর হলে জলপট্টি যেটা বলি আমরা দিয়ে রাখি, তো ওর মাথায় তো আর ওইভাবে এটা রেখে দিতে পারি না, তাই মুছেই দিচ্ছিলাম। আর হচ্ছে যে রাতে আসলে অনেক বেশি জ্বর বেড়ে যাওয়ার কারণে ওর বাবা সকালবেলা উঠে ওর ক্লিনিকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ভালো যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। এখানে এইসব দেশে আসলে এখানে মানে ডাক্তার দেখানো এগুলো এত বেশি প্রবলেম হয় যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, বা অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সিতে গিয়ে বসে থাকতে হয়। যাই হোক, এই জন্য হচ্ছে যে পরদিন ওকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি। আর জানি ডাক্তার কাছে গেলে আসলে এখানে ডাক্তার তেমন কিছুই দেবে না, কোনো ওষুধ কিছুই দিবে না। আর হচ্ছে যে আমরা গিয়েছিলাম ঠিকই, আসলে যাওয়ার কারণ হচ্ছে যে জ্বরটা যেহেতু বেড়ে যাচ্ছিল, কমছিল না, শুধু একটা চিন্তামুক্ত হওয়ার জন্য যে আসলে কি এটা ভাইরাস নাকি কোনো হচ্ছে যে কানে বা কোথাও কোনো ইনফেকশনের জন্য এরকম জ্বর আসছে কিনা, শুধু এটা জানার জন্য, তাও একটা চিন্তামুক্ত থাকা যায়। ক্লিনিকে এসে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করছিলাম এখানে। আর এখানেও আমি 2-3টা বাচ্চাকে দেখতে পেলাম যে ওরা মানে ঠান্ডার সমস্যার জন্য ডাক্তারের কাছে এসে দেখানোর জন্য। আর এই তো সিরা তো পুরো একদম হচ্ছে যে চুপচাপ হয়ে গিয়েছে, মানে ওর কোনো অ্যাক্টিভিটিস নাই, কিছু নাই, মানে ওর হচ্ছে যে কোলে উঠে বসে থাকলে বা এরকম থাকলে ওর কাছে ভালো লাগে। তো এই তো আমরা ডাক্তার দেখানো শেষ করে বের হয়ে পড়েছি। আর ডাক্তার বলেছিল যে এটা ভাইরাসের জন্য আসলে এরকম জ্বর এসছে, এটা এখন সিজনাল, এটা অনেকেরই হয়ে থাকে। আর কি বলবো, যে কথা সেই কাজ, এটা বলেছিলাম যে ডাক্তাররা এখানে কিছুই দিবে না, ওরা শুধু চেক আপ করে এটাই বলেছে যে এটা ভাইরাসের জন্য হয়েছে, কোনো ইনফেকশন আসলে এরকম কিছু হয়নি, যাকে এটার জন্যই ভয় পাচ্ছিলাম যে কোনো ইনফেকশন হয়েছে কি না। ভাইরাস হলে এটা কিছুদিন পরে হচ্ছে যেটা চলে যায়, ওষুধ খাওয়ালে একটু আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো ডাক্তার শুধু আমরা বলেছিলাম যে আমরা ওকে ট্যানল দিচ্ছি, অ্যাডভিল দিচ্ছি, তো ডাক্তার এভাবেই আমাদেরকে বলে দিয়েছে আমরা যেন যদি 3টা বাজে ট্যানল দিই, 6টা বাজে অ্যাডভিল দিব, আবার 9টা বাজে হচ্ছে যে ট্যানল দিব, এরকম। কানাডাতে এই বছর এই উইন্টারের প্রথম স্নো পড়ছে আজকে। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।